দেখেন, আমরা খুব অদ্ভুত একটা ডিলেমার মধ্যে পড়ে গেছি, খুবই অদ্ভুত। এবং বাংলাদেশের হিস্ট্রিতে সম্ভবত এরকম ডিলেমায় এর আগে আমরা কখনোই পড়ি নাই। আসলে পৃথিবীর ইতিহাসে এরকম ডিলেমায় কোনো স্পোর্টিং কান্ট্রি পড়ছে কিনা আমার সন্দেহ আছে। সেটা হচ্ছে, একাধারে সাকিব আল হাসান এখন বাংলাদেশের কাছে একজন পতিত রাজনীতিবিদ, সহজ কথা বললে একজন পতিত রাজনীতিবিদ, যার বিপক্ষে বেশ কিছু অভিযোগ আছে। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে বাংলাদেশে যখন একটা গণ অভ্যুত্থান চলতেছিল তখন সাকিব বাঁশি বাজাচ্ছিলেন, মানে ওই যে যখন রোম পড়তেছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন। এরকম একটা অবস্থায় আবার আরেকটা সাকিবের চিত্রও আমাদের সামনে পরিষ্কার। সেই সাকিব হচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। সারা পৃথিবীর যদি বিচার করেন তাহলে সাকিব বিশ্বের সর্বকালের সেরা 5জন অলরাউন্ডারের একজন। কোনো কোনো বিচারে জ্যাক কালিস এবং সাকিব প্রায় কাছাকাছি বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার, অন্তত স্ট্যাটিস্টিক্সে আপনি যদি বিশ্বাস করেন। যাই হোক, বিশ্বের সেরা কিনা সে বিতর্ক আপাতত করার দরকার নেই, সে নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। কিন্তু এটা তো ঠিক যে বাংলাদেশ নামে এই ভূখণ্ডে এত বড় পারফর্মার, এত বড় স্পোর্টিং সেলিব্রিটি এর আগে জন্মায় নাই। এখন কথা হচ্ছে যে আমরা পারফর্মার সাকিবকে রাখবো নাকি রাজনীতিবিদ বলে সাকিবকে ত্যাগ করব। এই যে একটা অদ্ভুত ডিলেমার মধ্যে আমরা পড়ছি, এটার আসলে এক কথায় কোনো উত্তর নেই। এটার এক কথায় উত্তর বিসিবিও দিতে পারতেছে না, বাংলাদেশের রাজনীতিবিদরাও দিতে পারতেছেন না, কেউই এক কথায় বলতে পারতেছে না যে না ওকে সাকিবরে ওয়েলকাম করেন। আবার কেউ বলতে পারতেছে না না থ্রো হিম আউট। এত নির্দয় কেউ হতে পারতেছে না। এই জায়গা নিয়ে আমি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছি। এছাড়া আমি দেখলাম যে নাজমুল আবেদিন ফাহিম গতকালকে মিডিয়ায় কিছু কথাবার্তা বলছেন, ফারুক ভাই গত কয়েকদিন ধরে দফায় দফায় কিছু কথা বলছেন। সেইগুলো নিয়ে আমরা শেষের দিকে কথা বলবো। আগে একটু বলি যে আসলে সাকিবের ইয়েটা কি ছিল, মানে অপরাধটা কি ছিল, সাকিব জীবনে কত বড় পারফরমার কী কী অ্যাচিভ করছেন এগুলো আজকে আমার বলার দরকার নেই। এই রাওয়ালপিন্ডি টেস্টেও মানে বেশ বড় একটা রেকর্ড স্পর্শ করছেন। তিনি সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার হিসেবে নিজেরে প্রতিষ্ঠিত করছেন। তার চেয়ে বেশি উইকেট কোনো বাঁহাতি স্পিনার কখনো পায় নাই। মনে রাখবেন ড্যানিয়েল ভেট্টোরি, রঙ্গনা হেরাত বাঁহাতি স্পিনার। মানে বাঁহাতি স্পিনার মানেই যে মানে শুধু তাইজুলের সঙ্গে কম্পিটিশন করে সে সর্বকালের সেরা হয়েছে তা না, সে মানে অনেক গ্রেটদের সঙ্গে কম্পিটিশন করে এই শ্রেষ্ঠত্ব অর্জন করছে। এছাড়া তার রেকর্ডের কোনো শেষ নেই। তো আমরা তার ক্রিকেটীয় অ্যাচিভমেন্ট নিয়ে না বলে আমরা তার যে পতনটা, মানে যে কারণে তারে আমরা পতিত বলে মনে করতেছি, সেইটা একটু দেখি। প্রথমত হচ্ছে সাকিব কখনোই বিতর্কের বাইরে থাকতে পারেন নাই একদম ক্যারিয়ারের শুরু থেকে, এবং সে নিয়ে আমি আলাদা একাধিক পর্ব বানাইছি যে বেশিরভাগ ক্ষেত্রে সাকিব মিসআন্ডারস্টুড ছিলেন। কিন্তু এটাও সত্যি যে সাকিব শেষ দিকে কিছু কাজের সঙ্গে ইনভলভ হয়েছিলেন যেগুলো আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং না, যেগুলো সাকিব সম্ভবত জেনে বুঝেই কিছু অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। যেমন আমরা বলতে পারি শেয়ার বাজারের তিনি কিছু মানে তথ্য গোপন করা বা কিছু অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এমন কিছু রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। সেটা সাকিব কখনো অস্বীকার করছেন বলে শুনি নাই, ফলে ধরে নিতে পারি যে এই অভিযোগ হয়তো সত্যি। এছাড়া সাকিব একবার স্বর্ণের ব্যবসা শুরু করলেন, সেটা নিয়েও কিছু অভিযোগ আছে তার বিপক্ষে। এছাড়াও কিছু নৈতিক স্খলনের অভিযোগ তার বিপক্ষে আছে। সর্বশেষ যে অভিযোগটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে এই অভিযোগটা এর আগেও একবার এসেছিল অন্য ফর্মে, যে সেটা হচ্ছে সাকিব যে কাঁকড়া খামার বা ইত্যাদি করছেন সেখানে শ্রমিকদের ঠিক মতো দেনা পাওনা পরিশোধ করেন নাই, সেজন্য নাকি একজন কর্মী ওখানে আপনার কষ্টে জীবনও হারাইছেন। যাই হোক, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর ভিতরে কিছু আছে ফৌজদারি অপরাধ, কিছু আছে দেওয়ানি অপরাধ। এখন কথা হচ্ছে যে এগুলোর বিচার আইনের মতো চলবে। সেটা সাকিব আল হাসান বলে তাকে মুক্তি দেওয়ার তো কোনো সুযোগ নেই, দায় মুক্তি তো কেউ পাবে না। যদি অপরাধ করে থাকে তার বিচার হতে হবে। ফলে এখানেই যদি আলোচনাটা শেষ হয়ে যেত তাহলেও সহজ হতো যে সাকিব আল হাসান পারফর্ম করতেছে, রাওয়ালপিন্ডিতেও সে দুর্দান্ত বল করছে, মনে হয়েছে যে ক্যারিয়ার সেরা সাকিব এখনও খেলতেছে, উইকেটে এমন কোনো টার্ন ছিল না, কিচ্ছু না, সে খুবই ফোকাসড বল করছে।
এবং ফাহিম ভাই ওই দিন বলতেছিলেন যে সাকিবরে বহুকাল পরে এত ইনভলভ দেখলাম, শুধু নিজে ভালো বল করছে তা না, মিরাজের প্রত্যেকটা ডেলিভারিতে সে মিরাজের কাছে গেছে, মিরাজে গিয়ে কোথায় বল ফেলতে হবে, কোন বলটা কোন টার্ন করাইতে হবে, কি করতে হবে, ফিল্ডিং পজিশন সেট করা, মানে শান্ত না, মনে হচ্ছিল সাকিবই ক্যাপ্টেন্সি করতেছে। সাকিব অবশ্যই টি-20 বিশ্বকাপে তার এই ওরিয়েন্টেশনটা আমি দেখছি, যদিও ভাইম ভাই বলতেছিলেন অনেকদিন পরে দেখছেন, কিন্তু আমি মনে করি সাকিব টি-20 ওয়ার্ল্ড কাপেও খুব ইনভলভ ছিল টিমের সঙ্গে। এইটা হয় সাকিব আবার এমন, আবার হুট করে দেখা যাবে সামনের টেস্টে খেয়ালি হয়ে গেছে, নিজেরটা ছাড়া আর কোনো দিকে ইয়ে নেই। কিন্তু কথা হচ্ছে এই সব মিলাই সাকিব, এই সাকিবকে আমরা যদি শুধু ওই কতগুলো নৈতিকতার অন্যায় থাকতো বা ফৌজদারি অপরাধ থাকতো, তাহলে বলতে পারতাম যে সাকিব আপনি দেশে আসেন, আপনি এসে আপনার পারফরমেন্স করেন, যখন খেলার টাইম শেষ হয়ে যাবে আপনি আপনার এক্সপার্টাইজটা বাংলাদেশের ক্রিকেটে ইউজ করেন, তারপরে আপনার পাশাপাশি অন্য যদি কোনো অপরাধ থেকে থাকে, আমি বলতেছি যদি কোনো অপরাধ থেকে থাকে, তাহলে সেটার বিচার হবে। বিচারে আপনার যদি অর্থদণ্ড হয়, ইভেন আপনার যদি কারাদণ্ড হয়, এমন তো না যে বিশ্বের কোনো খেলোয়াড়ের এর আগে কারাদণ্ড হয় নাই। আর স্বয়ং ইমরান খান সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, তিনি এখনো কারাগারে আছেন, তো তাতে কি হয়েছে? মানুষের তো কারাদণ্ড হতেই পারে যদি অপরাধ করেন, তো সেটার অ্যাপার্ট ফ্রম ইয়োর ক্রিকেট লাইফ এটা করে ফেলা যেত। কিন্তু মানে এই জায়গাটায় ঠিক আটকে নেই, এইটা একটা সাকিবের যে বাক মানে এই অক্রিকেটীয় জীবন, এখানে একটা মোরাল ক্রাইসিসও তৈরি হয়েছে। সেই মোরাল ক্রাইসিসটা কেমন? সেই মোরাল ক্রাইসিস হচ্ছে সাকিব আওয়ামী লীগের একজন এমপি। এখন আওয়ামী লীগের 300 জন এমপি ছিলেন, 300 জন এমপিরে নিয়েই তো মানুষ ক্ষুব্ধ না, এর ভিতরে হয়তো সর্বোচ্চ 20-25 জন এমপি মন্ত্রীরা নিয়ে মানুষ ক্ষুব্ধ, যাদের কর্মকাণ্ড সরাসরি মানুষকে এফেক্ট করছে, মানুষকে অত্যাচার করছে বা দেশের হাজার হাজার কোটি টাকা পাস করে ফেলছে। সাকিব কিন্তু তাদের মধ্যে কেউ না, ফলে সাকিব অনায়াসে এই মোরাল গ্রাউন্ডে এখানেও মাপ পেয়ে যেতে পারতেন। কিন্তু দুটো জিনিস তিনি তার এগেনস্টে গেছে। একটা হচ্ছে যে আমরা প্রায় সবাই, আমরা যারা মধ্যবিত্ত, আপনার কি বলে ওই ছাপোষা মধ্যবিত্ত, আমরা প্রায় সবাই এই পুরো গণ অভ্যুত্থানের সময়টা এবং 17 বছর চুপচাপ ছিলাম, ফলে আমরা আমরাও এই অন্যায় কাণ্ডের সমর্থক। কিন্তু আমার সমর্থক হওয়া আর সাকিব মাশরাফির সমর্থক হওয়া দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গায় মানুষ একটু ক্ষুব্ধ, কারণ সাকিব মাশরাফি এদেরকে তো মানুষ আদর্শ মনে করে আগেছে। সেই জায়গাটায় ওনারা চুপ ছিলেন কিনা, কি জন্য, এটা নিয়ে মানুষ একটা অ্যান্সার চায়। তো সেখানে মাশরাফি একটা অ্যান্সার দিচ্ছেন, কিন্তু সাকিব আজ পর্যন্ত এটা নিয়ে কখনো মুখ খোলেননি বা কোনো স্টেটমেন্টও দেননি। হতে পারে যে সাকিব হয়তো এই সিরিজ শেষে একটা স্টেটমেন্ট দেবেন, বা দেবেন কিনা সেটা আমি জানি না। কিন্তু এর চেয়েও বড় যে ক্রাইসিসটা হয়েছে সেটা হচ্ছে উনি যখন কানাডার টরন্টো লিগ খেলতেছিলেন, ওই সময় দেশে কিন্তু হত্যাকাণ্ড চলতেছিল। ওই সময় দেশে প্রায় প্রতিদিন শতাধিক বাচ্চা, আমি বাচ্চাই বলি, এই 9-10 থেকে শুরু করে ইউনিভার্সিটি পড়ুয়া বাচ্চা প্রতিদিন প্রাণ হারাচ্ছিল, একদম আক্ষরিক অর্থে পাখির মতো করে মানুষ মারা হচ্ছিল। তো সেখানে সাকিব যেটা করলেন, প্রথমত হচ্ছে সাকিবকে দেখা গেল যে সাকিব খুব চিল মুডে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। এখানে অবশ্য আমি শুধু সাকিবের দোষ দেখি না, এটা বাংলাদেশের ক্রিকেটারদের একটা কমন সেন্সের অভাব আছে, এটা সবার ক্ষেত্রে সত্যি, মানে যারেই ভালো বলি না কেন সবার ক্ষেত্রে সত্যি। সেটা হচ্ছে যে এরা কখনোই, আপনি দেখবেন 63 রানে অল আউট হওয়ার পরেও এরা পার্টির একটা ছবি ফেসবুকে আপ করে দেয়। ওই যে পার্টিটা আপনি করেন কিন্তু ছবিটা দিয়েন না, মানুষের যে শোকটা এটার একটু রেসপেক্ট জানান। তো সেইটা অনেকেই করেন। আমার মনে আছে যে কি একটা টুর্নামেন্ট শেষে লিটন একটা ছবি দিল, সে দুবাইতে ঘুরে বেড়াচ্ছে। টুর্নামেন্টে আমরা খুব হতাশাজনক ফলাফল করছিলাম, আমার ঠিক মনে নেই কোন টুর্নামেন্ট, দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল যে ভাই আমরা কাঁদতেছি আর তুই বউ নিয়ে দুবাইতে এরকম চিল মুডের ছবি দিচ্ছিস। এগুলো আমাদের ক্রিকেটারদের কমন সেন্সের অভাব আছে, যে সোশ্যাল মিডিয়ায় কোন ছবিটা দেওয়া উচিত কোন ছবিটা দেওয়া উচিত না। স্থানকাল পাত্রের অভাব আছে, আমারও আছে, সেটা আলাদা আর একদিন বলবো। তো এটা একটা ক্রাইসিস যে সাকিব ওইটাকে অসম্মান করছেন, অন্তত ওই ছবিটা তাই প্রুভ করছে। আর একটা বড় সমস্যা হচ্ছে যে সাকিব ওই সময়ে তাকে কয়েকজন প্রবাসী চার্জ করছিলেন যে আপনি এই গণহত্যার ব্যাপারে কি বলবেন। তখন সাকিব ওইখানে উল্টে আক্রমণাত্মক একটা অবস্থান নিয়েছিলেন। সাকিব অনায়াসে বলতে পারতেন যে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই,
আমি ক্রিকেটার হিসেবে এখানে আসছি, আমি ক্রিকেট নিয়ে ভাবতে চাই, তাহলে ব্যাপারটা মিটে যেত। কিন্তু সাকিব খুব আক্রমণাত্মক একটা অ্যাটিটিউড করছেন, যেটা মানুষকে খুব আহত করছে। ফলে আমার কাছে মনে হয় সাকিবের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাকিব এই যে ইমোশনালি মানুষকে টাচ করতে পারেন নাই এই জায়গাটা। আর রাজনৈতিক যে মামলা হয়েছে ওইটা নিয়ে, মানে মার্ডার কেস যেটা হয়েছে ওইটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কনসার্নের সুযোগ আছে, কারণ সরকার ইতিমধ্যে বলেছে যে সমস্ত রকমের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। আর মানে এটা একটা মানে আমার কাছে খুব পজিটিভ জিনিস মনে হয়েছে। তো আমার মনে হয় এক্ষেত্রে সমাধান যেটা হতে পারে সেটা হচ্ছে সাকিব যদি সঠিক মনে করেন তাহলে উনি এই সিরিজ শেষে বা কোনো এক সময় একটা স্টেটমেন্ট দেওয়া, ওনার অবস্থানটা পরিষ্কার করা। আমি তো নিশ্চিত যে উনি কখনোই গণহত্যার পক্ষে দাঁড়ানোর মানুষ না, ফলে ওনার অবস্থানটা পরিষ্কার করে একটা স্টেটমেন্ট দেওয়া, মানুষের মনে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা, সেগুলো করলে হয়তো একটু নিউট্রালাইজ হতে পারে পরিস্থিতি, এবং নিউট্রালাইজ করা দরকার। দেখেন একটা জিনিস, আমি এই কন্টেন্টটা আজকে কেন বানাচ্ছি, কারণ হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত এই কন্টেন্ট যখন আমি শ্যুট করতেছি, এই কন্টেন্ট শ্যুট করতেছি হচ্ছে গতকাল রাতে, তখন পর্যন্ত আমি দেখছি আমাদের ন্যাশনাল 11 জন ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে এই যে মামলা হয়েছে এইটার কোনো না কোনো ফর্মে প্রতিবাদ জানায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এখন আপনি বলতে পারেন যে সাকিব এদের প্রভাবিত করছে। ভাই, একটা ক্ষমতাচ্যুত লোক এবং প্রায় নিঃশেষিত একটা লোক, যাকে কখনোই আমরা বলি নাই যে সে ভালো লিডার, সে যদি 11 জন ক্রিকেটারকে, এবং যার ভিতরে মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার আছে, মুমিনুলের মতো ক্রিকেটার আছে যারা সবসময় রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকছে, আবার নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার আছে, এনামূলক বিজয়ের মতো ক্রিকেটার আছে, বিজয় যে এই ছাত্র অভ্যুত্থানে তার বন্ধু হারাইছে গুলিতে, সোহান যে নিজে গোলাগুলি মুখোমুখি হয়ে রাস্তায় মিছিল করছে, এরা সবাই সাকিবের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। আমার সামনে এই মুহূর্তে এনামূলক বিজয়ের স্ট্যাটাসটা দেখতেছে, সেখানে সে বলছে যে ইনশাল্লাহ এই আধার কেটে যাবে, তো আল্লাহ আপনার ভালো থাকুন, এটা দিয়ে শেষ করছে। তারপরে ধরেন নাজমুল হোসেন শান্ত, এখন যে ক্যাপ্টেন, সেও বলছে যে নতুন বাংলাদেশ, আমরা নতুন কিছু দেখতে চাই, আশা করি সকল আধার কেটে যাবে। তারপরে ধরেন কথা বলছে মুনিম শাহরিয়ার, যদিও সে এই স্ট্যাটাসটা ডিলিট করছে, সে খুব প্রতিবাদী একটা স্ট্যাটাস দিচ্ছিল, মানে বেশ প্রতিবাদী। সে বলছিল যে পাকিস্তানেও মানুষ সাকিব বলে চিৎকার করতেছে, সেখানে আমরা তার নামে মামলা দিচ্ছি, এটা নিয়ে সে বিস্ময় প্রকাশ করছিল, পরে এই স্ট্যাটাসটা ডিলিট করছে। শরীফুল বেশ মানে অল্প কথায় এক লাইনের একটা স্ট্যাটাস দিচ্ছে, নিজের সঙ্গে সাকিবের ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছে। সাব্বির একই রকম করছে, ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছে। তারপরে মেহেদি হাসান বেশ বড় একটা স্ট্যাটাস দিচ্ছে, সেও বলছে যে বর্তমান যে পরিস্থিতি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, তো আশা করতেছি যে সাকিবের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। রুবেল হোসেন সাকিবের খুব ঘনিষ্ঠ মানুষ, কিন্তু রুবেল সবসময় ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, ছাত্র আন্দোলনের সময় প্রতিনিয়ত স্ট্যাটাস দিয়ে গেছে, সেই রুবেলও সাকিবের হয়ে স্ট্যাটাস দিচ্ছে। সবচেয়ে আমার কাছে যেটা অবাক লাগছে যে মুমিনুল সাধারণত সব বিষয়ে চুপচাপ থাকে, মুমিনুল দীর্ঘ একটা স্ট্যাটাস লিখছে সাকিবরে নিয়ে, এবং সেই স্ট্যাটাসে সে কিন্তু সাকিব যে বিরুদ্ধে এই যে মামলা হয়রানি করা হচ্ছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। মানে মুমিনুলের কাছ থেকে আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি যে মুমিনুল খুব আউট স্পোকেন, কিন্তু সারা বাংলাদেশের কাছে ওর ভাবমূর্তি হচ্ছে যে ও ইন্ট্রোভার্ট। সেই মুমিনুলও কিন্তু যথেষ্ট আউট স্পোকেন একটা স্ট্যাটাস দিচ্ছে। এরপরে আরেকজনের স্ট্যাটাস নিয়ে আমি খুব অবাক হয়েছি, সে হচ্ছে মুশফিকুর রহিম। সেও সব রকমের বিতর্ক থেকে নিজেরে দূরে রাখে, কোথাও বিতর্কের ছোঁয়া আছে এরকম মনে হলেও সে ওইখানে নিজেরে ইনভলভ করে না। সেই মুশফিকও বলছে যে তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগ আমি সমর্থন করি না, এবং আমি জানি সে কখনো কোনো অমানবিক কাজে লিপ্ত হবে না। মানে কত বড় দায়িত্ব নিয়ে হলে এটা বলা যায়, ওরা তো সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। সব লিটন খানিক আগেই স্ট্যাটাস দিচ্ছে, সেও বলছে যে সাকিব ভাইয়ের এই যে মাথাটা উঁচু আছে, এই মাথাটা উঁচুই দেখতে চাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাজী নুরুল হাসান সোহানের স্ট্যাটাস। সে স্ট্যাটাসে বলছে যে শুরু থেকে ছাত্র আন্দোলনের জন্য আমি রাস্তায় ছিলাম, এবং আমি কোনো চাই যে প্রতিটা অন্যায়ের বিচার হোক, একই সঙ্গে এটাও চাই যে সাকিব ভাই যেন কোনো হয়রানির শিকার না হয়। আমার কাছে মনে হয় এইটাই সমাধান। আমি আজকে এটা নিয়ে আশরাফুলকে জিজ্ঞেস করছিলাম, ঠিক এই সোহানের লাইনে আশরাফুল কথা বললেন। আশরাফুল বললেন যে আমাদেরকে দুটো জিনিসকে প্রথমে আলাদা করতে হবে, যে
বোর্ডকে প্রথমে ভাবতে হবে। অলরেডি ফারুক ভাই যে লাইনে কথা বলছেন যে সাকিব আল হাসান হচ্ছে আমাদের সম্পদ, সাকিব আল হাসানকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিয়ে খেলার সুযোগ এবং খেলার পরে তার এক্সপার্টাইজ কাজে লাগানোর সুযোগ, এটা করার মতো একটা স্পেস করে দিতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিধার সুযোগ নেই। তবে এটাও মাথায় রাখতে হবে যে সাকিব, ক্রিকেটার সাকিবকে স্পেস দিতে গিয়ে কোনোভাবে কোনো অন্যায়কে যেন আমরা দায় মুক্তি না দেই। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটারদের যে অর্গানাইজেশন কোঅপ, তারাও এরকম একটা প্রেস রিলিজ দিচ্ছে যে ক্রিকেটার সাকিবকে সর্বোচ্চ সমর্থন দিতে তারা প্রস্তুত আছে এবং বিসিবির প্রতিও আমন্ত্রণ জানাইছে যে বিসিবি যেন ক্রিকেটার সাকিবকে কোনোভাবে হয়রানি হতে না দেয়। মানে সবারই বটম লাইন একটা। আর ফারুক ভাই তো এর আগেই বলছে যে সে রাষ্ট্রের নির্দেশ শুনবে, একই সঙ্গে সাকিব তার কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ফলে সাকিবের দিকটাও সে দেখবে। এখন তার মানে বটম লাইন আমরা একটা জিনিস বুঝতেছি যে এই যে ক্রিকেট টিম এখনকার ন্যাশনাল লেভেল, সিনিয়র জুনিয়র সবাই চাচ্ছে যে সাকিবের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে। আবার একই সঙ্গে এটাও সত্যি যে সাকিবের বিপক্ষে যে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলোর একটা নিষ্পত্তি হওয়া জরুরি। একই সঙ্গে এটাও সত্যি যে সাকিবকে মানুষের মনে যে সে দাগটা ফেলছে, এই দাগটা তুলে নিতে হবে। ফলে এখন আসলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। প্রথমত আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। সাকিবের বিরুদ্ধে সত্যিই যদি কোনো অভিযোগ থাকে সেটার বিচার হতে দিতে হবে, সেই জায়গায় কোনো প্রভাব খাটানো যাবে না। 2 নম্বর হচ্ছে ক্রিকেটার সাকিবকে ওয়েলকাম করতে হবে। সে রাওয়ালপিন্ডি টেস্ট খেলে আবার আমেরিকায় চলে যাবে এরকম পরিস্থিতি যেন না হয়। সে দেশে আসুক, দেশে এসে ক্রিকেট খেলুক, প্র্যাকটিস করুক। যদি কোনো তার আইন ফেস করতে হয়, প্রয়োজনে বিসিবি তার লয়ার দিয়েও হেল্প করবে, কিন্তু তাকে তার কৃতকর্মের সাজা পেতে হবে। এবং সব শেষে আমার যেটা সাকিবের কাছে একান্ত চাওয়া, এইটা আমি জানি না সাকিব কোনোদিন এই ভিডিও দেখবেন কিনা, কিন্তু আমার সাকিবের কাছে একান্ত চাওয়া, সাকিব আপনি প্লিজ একটা স্টেটমেন্ট দেন, প্লিজ একটা স্টেটমেন্ট দেন। সেটা আপনি যা মনে করেন তাই স্টেটমেন্ট দেন। স্টেটমেন্ট দিয়ে আপনি আপনার অবস্থানটা জাতির কাছে ক্লিয়ার করেন। কারণ আমি আবারও বলি, গত ভিডিওতেও যেটা বলছি, আগামী 100 বছরে একটা সাকিব পাবো না, গত 100 বছরে পাইনি। ফলে আমরা সাকিবকে হারাতে চাই না। সাকিবের ক্রিকেট খেলোয়াড় হিসাবে আর হয়তো খুব বেশি কিছু দেওয়ার নাই, প্রায় শেষের কাছে চলে আসছেন। কিন্তু আমি মনে করি সাকিবের যে এক্সপার্টাইজ, বারবার এই কথাটা বলতেছি, একজন সর্বকালের সেরা বাহাতি স্পিনার হিসাবে তার যে এক্সপার্টাইজ, একজন সর্বকালের সেরা অলরাউন্ডার হিসাবে তার যে এক্সপার্টাইজ, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে গেলে সাকিবকে লাগবে। সাকিবের আর কিছু না হোক, সাকিব যখন তাদের সামনে গিয়ে একটা টিপস দেবে, একটা সাজেশন দেবে, একটা গল্প বলবে নিজের লাইফের, ওইটা তার জীবনকে বদলায় দেবে। ওই সাকিবকে আমরা মিস করতে চাই না। সেটার জন্য একটা রেকটিফিকেশন প্রসেসের ভিতর দিয়ে যেন পুরো প্রক্রিয়াটা আগায়। আমি একই সঙ্গে চাই সাকিব ফিরে আসুক, একই সঙ্গে চাই সাকিব দায় মুক্তি না পাক। সেই পরিস্থিতিটার অপেক্ষায় রইলাম। আমি শুধরে যাওয়া একজন সাকিবের অপেক্ষায় থাকলাম এবং সেই সাকিবকে আমরা খুব ইউজ করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ।